ফাইন। সো বেসিক্যালি আজকে থেকে আমাদের মেন ক্লাস শুরু হবে যে আমাদের ওয়েব ডিজাইনিং। সো আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা আমরা এইচটিএমএল দেখব। এইচটিএমএল, সো এইচটিএমএল দিয়ে আমরা বেসিক্যালি কী করতে পারি? এইচটিএমএল দিয়ে বেসিক্যালি আমরা আমাদের ওয়েবসাইটের একটা স্ট্রাকচার করতে পারি, যে আমাদের একটা মার্কার আপ, ওয়েবসাইটের একটা মার্কার আপ করতে পারি যে এইচটিএমএল দিয়ে। আমাদের হয়তো বা ইন্টারমিডিয়েটে এইচটিএমএল মানে ছিল, যে আমাদের চতুর্থ অধ্যায় মেবি। তো এখানে আমরা এইচটিএমএল এর বেসিক কিছু নলেজ মানে পাইছিলাম ইন্টারমিডিয়েটে থাকতেই। সো আমাদের এইচটিএমএল এর আরও অ্যাডভান্স কিছু আছে যেগুলো আমরা ওয়েবের জন্য ইউজ করব। সো এইচটিএমএল দিয়ে বেসিক্যালি আমরা একটা ওয়েবসাইটের মানে মার্কার আপ করতে পারি। তারপর আমরা সিএসএস দিয়ে আমরা ওয়েবসাইটের ওইটা মানে ডিজাইন করতে পারি যে আমাদের কোথায় মানে এই পিকচারটার কথাই মানে চিন্তা করেন, যেমন আমরা এইচটিএমএল দিয়ে জাস্ট আমাদের মানে বোর্ডের এক অঙ্কনটা ক্রিয়েট করতে পারতেছি। তারপর সিএসএস দিয়ে আমরা শার্ট প্যান্ট জুতা এরকম মানে মানে কালার করতে পারতেছি। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের মানে কোনো ফাংশনাল, আমাদের ওয়েবসাইটে যদি কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাই তাহলে ওইটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। সো আমাদের ওয়েব ডিজাইনের জন্য, ওয়েব ডিজাইন অথবা ডেভেলপমেন্ট মানে যেটাই বলেন, এটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট মাস্ট বি মানে জানতে হবে। জাভাস্ক্রিপ্টে আমাদেরকে বস হইতে হইব। সো জাভাস্ক্রিপ্টে যাওয়ার আগে তো এর প্রিরিকুইজিট আছে, যেমন এর প্রিরিকুইজিট হলো যেমন আমাদের এইচটিএমএল এবং সিএসএস। এই তো। সো অনেকে দেখা যায় আমাদের এইচটিএমএল সিএসএস শেষ না করে মানে জাভাস্ক্রিপ্টে ডাইরেক্ট জাম্প করে, পরে দেখা যায় মানে মানে গরমের পাখায় ফেলে, যেটা হচ্ছে কথা। সো এই তো। আর আমাদের এন্ড অফ দ্য কোর্স আমরা কি কি মানে শিখবো এটা মানে এখন দেখাই। সো অ্যাট দ্য এন্ড অফ কোর্স আমরা এই ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। যেমন এখানে কয়েকটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এগুলোকে ল্যান্ডিং পেজ বলে, যে আমরা নিজেরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো যেখানে আমাদের এইচটিএমএল তো থাকবে মার্কার হিসাবে। ডিজাইনের জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো, যেটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তারপর আমাদের ফাংশনালিটি অ্যাডের জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা মাইক অন করে নেবেন, আমি একা একা কথা বলতে আমার বিরক্তিকর লাগে। তো জাভাস্ক্রিপ্ট আর জাভা মানে ডিফারেন্সটা কি? জাভা মানে জাভাস্ক্রিপ্ট জাভা সম্পূর্ণ কি লাগবে আলাদা। নাকি? আরে না, জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ আলাদা। বুঝতে পারছো? জাভা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। জাভা এক জিনিস আর জাভাস্ক্রিপ্ট আলাদা। আচ্ছা, সো এসব বিভিন্ন ল্যান্ডিং পেজে আমরা অনেক ধরনের কাজ দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা স্লাইডার আছে, যদিও ইনিশিয়ালি বোঝা যায় না। আচ্ছা, আমার সাইডে যায়, এখানে বোঝা যাবে। এই যে এখানে একটা স্লাইডার আছে, এগুলো আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, এগুলো কোনো এইচটিএমএল সিএসএস দিয়ে করা যাবে না। তারপর আমরা এখানে ইমেজে যদি ক্লিক করি একটা পপ আপ হয়ে আসে, এগুলো বেসিক্যালি আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। যদি এটা আমি করছি যে করে প্লাগইন দেয়, এই তো ওইটা আর কি, জেলাও সেগুলো ওইটা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্ট। তারপর এখানে আমি ইনিশিয়ালি আসলে এখানে একটা কাউন্টার হিসেবে আসে, যেগুলোকে কাউন্টার হিসেবে দেখে, এগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। তারপর আমরা এই ফর্মটা যদি সাবমিট করি তাহলে এখানে একটা ভ্যালিডেশন দেয় যে এগুলো রিকোয়ার্ড করতে হবে। সো বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ কোর্স আমরা এইসব ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। আই হোপ যদি আপনারা মানে ডেডিকেটেডলি হন, যদি শুধুই ক্লাস করেন আর কিছুই প্র্যাকটিস করলে না, তাহলে তো কিছুই করতে পারবেন না। যেমন আমি গতদিন কয়েকদিন মানে অ্যাসাইনমেন্টই দিয়েছি, মানে জাস্ট গিটহাব অ্যাকাউন্ট খুলবে, অনেকে অ্যাকাউন্ট খুলে নাই, মানে খুলতে মানে অলসতা ফিল করে। আচ্ছা, যাই হোক। সো আচ্ছা, আমরা এইচটিএমএল শুরু করি। সো কোর্স ফোল্ডার হচ্ছে এসইউ সিএসসি। আচ্ছা, সো আমি এখানে আমাদের প্রত্যেকটা কোড আমাদের সেম রিপোজিটরিতে থাকবে। সো আমি প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা রিপোজিটরি ক্রিয়েট করবো না, একটা রিপোজিটরিতে আমি ফোল্ডার হিসেবে মানে যে ক্লাসে যেটা করাবো ওইটা ফোল্ডার হিসেবে রাখবো। আপনারা চাইলে ওই গিটহাবের থেকে সোর্স কোড মানে পাইতে পারেন। আর আমি বেশিরভাগ এখানে টার্মিনাল ইউজ করব, যেমন যেসব কাজ আমি ম্যানুয়ালি করতে পারি ওইগুলো আমরা টার্মিনাল ইউজ করবো, কারণ অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে অথবা অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমাদেরকে টার্মিনালের সাথে ইউজ টু হতে হবে, যে বেসিক কমান্ডগুলো অ্যাটলিস্ট জানতে হবে। ওইটা দেখ। আচ্ছা, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের গত ক্লাসে index.html নামে দুইটা ফাইল আছে। সো এগুলোকে আমি একটা ফোল্ডারে নিয়ে নেই, সো দ্যাট এখানে আর মেস আপ না হয়। সো আমরা দেখি এখন টার্মিনাল দিয়ে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো টার্মিনাল দিয়ে ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে mkdir, তারপর হচ্ছে আমাদের ফোল্ডারের নাম। সো ফোল্ডারের নাম দিয়ে আমাদের ফার্স্ট, এই দেখেন এখানে ফার্স্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো এখন আমি ফার্স্টের ভিতরে অ্যাক্সেস করতে চাই।
সো মানে আমাদের এখন রুট ফোল্ডার থেকে আমরা এখন পাস্ট ফোল্ডার ভিতরে ঢুকতে চাই। সো এটার জন্য আমাদের কমান্ড হচ্ছে সিডি, তারপর হচ্ছে আমাদের ফোল্ডারের নেম। সো আমাদের ফোল্ডারের নেম হচ্ছে পাস্ট। সো আমরা এখন পাস্টের ভিতরে আছি। আচ্ছা, সো আমাদের পাস্টের ভিতরে এখন আছে, আমাদের পাস্ট এখন ব্ল্যাঙ্ক। আমাদের এই পাস্টের ভিতরে আমরা একটা কোন ফাইল ক্রিয়েট করব, এটা হচ্ছে HTML ফাইল। সো আমরা যদি টার্মিনাল দিয়ে কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, এটার জন্য আমাদের কমান্ড হচ্ছে টাচ, TOUCH। সো টাচ দিয়ে আমরা যে কোনো ধরনের ফাইল ক্রিয়েট করতে পারি। সো আমরা এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করব। সো আমাদের ফাইলের নাম হবে index.html। এখানে .html হচ্ছে এটা এক্সটেনশন, যে আমাদের HTML এক্সটেনশন। আমাদের এক্সটেনশন আমাদের মানে ল্যাঙ্গুয়েজ অনুসারে হবে। যেমন আমাদের যদি CSS নিয়ে কাজ করে, আমাদের এক্সটেনশন হবে CSS। আমরা যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, তাহলে আমাদের জাভা এক্সটেনশন হবে JS। আর যেমন আমরা সি প্রোগ্রামিংয়ে হয়তো অনেক সময় দেখছি, আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করার সময় শেষে .c দিই অথবা .cpp দিই, তাহলে আমাদের ওই ল্যাঙ্গুয়েজ অনুসারে একটা ফাইল ক্রিয়েট হয়। এনিওয়ে, সো আমরা এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করি। এই যে আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট হয়েছে। HTML ফাইল ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা VS কোড ওপেন করব। সো আপনারা হয়তো বা বিগিনারে কোনো একটা প্রজেক্টকে VS কোড ওপেন করার জন্য প্রথমে কী করেন, মানে প্রথমে VS কোডটা ওপেন করেন, তারপর ফাইলে গিয়া ওপেন ফোল্ডার গিয়ে এখানে ওই ফোল্ডারটাকে মানে গাইটে নিয়ে আসেন। এটা এভাবে না আনা যায়। আমরা যেহেতু VS কোড ইউজ করতেছি, আমরা একটা শর্টকাটে ইউজ করব, যে একটা মানে কোড, এটা মানে একটা কমান্ড বেসিক্যালি। সো ওই কমান্ডটা হচ্ছে CODE স্পেস তারপর হচ্ছে ডট। এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের ওই প্রজেক্টটা আমাদের VS কোডে ডাইরেক্টলি ওপেন করে রাখতে পারি, যেমন এভাবে খুঁজে মানে বিষয়টা পুরো কম্পারসন। সো দেখেন আমাদের এই প্রজেক্টটা এখন VS কোডে ওপেন হয়েছে। এই যে আমাদের এখন একটা ফাইল আছে পাস্ট ফোল্ডারের ভিতরে index.html, এই তো যেটা একটা ব্ল্যাঙ্ক ফাইল। আচ্ছা, সো আমরা এখন একটা HTML এর মার্কার আপ দেখি। সো বেসিক্যালি আমাদের HTML এর মার্কার আপ হচ্ছে, আমাদের যেহেতু VS কোড ইউজ করতেছি, VS কোডের এখানে বাই ডিফল্ট এমএট ইনস্টল করা আছে। এখানে আমরা শর্টকাটে করতে পারি, যে আমরা যদি এখন HTML:5 যদি দিই, তাহলে আমাকে এই ইমেজে পুরো একটা স্ট্রাকচার দিয়ে দিতেছে। সো বেসিক্যালি এগুলো ধরে লেখা তো মানে কোনো মানে আসে না। যদি এগুলো কি আমি আপনাদেরকে বলবো, বাট আমরা ইনিশিয়ালি মানে যত পারি শর্টকাটই ইউজ করবো, এতে আমাদের কাজ করার মানে ফ্লো আরও এনহ্যান্স করবে আর কি। যেমন এগুলো মার্কার লিখতে মানে কিছু টাইম লাগবে, সব আমরা শর্টকাট দিয়ে করবো। আরও অনেক শর্টকাট আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো এখন আমরা একটা বেসিক HTML স্ট্রাকচার ক্রিয়েট করছি। সো এখন দেখি এই স্ট্রাকচারের কোনটা দ্বারা কী বোঝায়। সো আচ্ছা, আমার ফন্ট সাইজ কি দেখা যায় নাকি আর একটু ইনক্রিজ করতে হবে? দেখা যায় ভাইয়া, সমস্যা নেই। ঠিক আছে। গ্রেট। সো এখানে আমরা প্রথমে দেখতেছি ডক টাইপ HTML। এই ট্যাগ দ্বারা বোঝায় মানে এগুলোকে বেসিক্যালি ট্যাগ বলে। এই ট্যাগ দ্বারা বোঝায় আমাদের এই ডকুমেন্টটা যে HTML, এটা মানে ডিফাইন করে এই ট্যাগ দ্বারা। তারপর আমরা তারপর 2 নম্বর লাইনে দেখতেছি HTML, এটা হচ্ছে আমাদের রুট এলিমেন্ট। আমরা এলিমেন্ট কি, অ্যাট্রিবিউট কি, ট্যাগ কি, এগুলো আমরা একটু পরে দেখতেছি। এখন জাস্ট এটা বুঝেন যে এগুলো হচ্ছে আমাদের রুট এলিমেন্ট। HTMLটা হচ্ছে আমাদের রুট এলিমেন্ট। তারপরটা হচ্ছে আমাদের হেড ট্যাগ। আমরা হেড ট্যাগে কী করি, হেড ট্যাগে আমাদের মেটা ইনফরমেশনগুলোকে রাখার জন্য আমরা হেড ট্যাগ ইউজ করি। তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেটা ইনফরমেশন থাকতে পারে, তারপর বিভিন্ন এক্সটার্নাল ফাইলের লিঙ্ক করতে হয়, এগুলো আমরা হেড ট্যাগের ভিতরে করবো। যে দেখেন এখানে কয়েকটা মেটা ট্যাগ দেওয়া আছে। তো এই মেটা ট্যাগ দিয়ে কী করে, মেটা কার্সর, তারপর ইউটিএফ, তারপর আর UTF-8, এটা হচ্ছে ইউনিকোড সাপোর্টের জন্য এই মেটা ট্যাগটা ইউজ করা হয় এরকম আর কি। আর এটা হচ্ছে আমাদের রেসপন্সিভের জন্য এই মেটা ট্যাগটা লাগে। সো যদিও রেসপন্সিভ কি, এগুলো আমরা ফিউচারে দেখবো। তারপর হচ্ছে টাইটেল দ্বারা বেসিক্যালি বোঝায় আমাদের ওয়েবসাইটে এই ওয়েব পেজ এটা কোন রিলেটেড, মানে ওয়েবসাইটের একটা টাইটেল দেখে। যেমন এখানে দেখেন এখানে নোটিস করতেছেন কিনা যে আমার ওয়েবসাইটে এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে। শুধু আমার ওয়েবসাইটে না, যে কোনো ওয়েবসাইটে এখানে একটা টাইটেল দেখা যায়। মানে এটা অ্যাকচুয়ালি মানে টাইটেলের মতো আর কি, এটাই তো টাইটেল। এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারের মানে কোনটা কি, এটা আর কি। সো আমরা এখানে দেখি HTML এর এলিমেন্ট কি। সো এগুলোকে বেসিক্যালি এলিমেন্টে বলে। সো এলিমেন্ট আমরা কীভাবে লিখবো, একটা এলিমেন্ট আমাদের এই HTML ট্যাগ দিয়ে শুরু হয়। যেমন আমাদের HTML ট্যাগ আছে H1, তারপর H1 এর ভিতরে একটা কন্টেন্ট, তারপর আমাদের H1 শেষ। এটাকে বলা হয় আমাদের
ট্যাগ H1 H2 তারপর এগুলো আরও অনেক ধরনের ট্যাগ আছে, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। আর এলিমেন্টাল হচ্ছে একটা ট্যাগের সমন্বয়, একটা ট্যাগ এবং কয়েকটা কন্টেন্টের সমন্বয়ে আমাদের এলিমেন্ট গঠিত হয়। যেমন একটা ট্যাগের এলিমেন্ট শুরু হয় আমাদের একটা ট্যাগের এটাকে কী বলে একটা, আচ্ছা এটা হচ্ছে শুরু আর একটা এটা হচ্ছে আমাদের ট্যাগের শেষ। আমাদের একটা ট্যাগের শেষের মানে শেষ করতে হলে এখানে আমাদেরকে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়। এটা হচ্ছে আমাদের শুরুর ট্যাগ, এটা হচ্ছে আমাদের শেষের ট্যাগ। সো ওয়েল, এই তো এখানে ডকুমেন্টেশনে বলা আছে যে একটা ট্যাগ শুরু হয়, তারপর আমাদের কিছু কন্টেন্ট আসে, তারপর ট্যাগটা ক্লোজ করি, তারপরে পুরোটাকে আমাদের মানে এলিমেন্টে বলে। সো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এলিমেন্টে থাকতে পারে, যেমন এগুলোতে একটা এলিমেন্টে, তাই না? যে আমাদের HTML একটা ট্যাগ আছে, তারপর ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে, যদি অ্যাট্রিবিউটকে আমরা এখন দেখতেছি, তারপর এরকম আর কি। সো আমাদের নেক্সটেড এলিমেন্টে থাকতে পারে, যেমন একটা এলিমেন্টে নিয়ে ডিবের ভিতরে আমাদের H1 থাকতে পারে, যে H1 একটা ট্যাগ, মানে H1 একটা ট্যাগ, ট্যাগের ভিতরে যদি কোনো কন্টেন্ট দেয় তাহলে এটা আমাদের একটা এলিমেন্ট। সো আমাদের নেক্সটেড এলিমেন্টও থাকতে পারে। এই তো সো ডকুমেন্টেশনে এখানে এগুলো বলাই আছে। আপনারা আরও এক্সপ্লেন করতে চাইলে মানে আরও এক্সপ্লেনভাবে দেখতে চাইলে দেখতে পারেন। এই তো আর এখানে ইন্ট্রোডাকশান, এই যে আমাদের HTML কি, এখানে এগুলো বলা আছে যে HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর আমাদের কোন ট্যাগের কী কাজ এগুলো এখানে বলা আছে, যেগুলো আমি প্রিভিয়াসলি বলছি। আচ্ছা, সো ওয়েল, এখন আমরা দেখব অ্যাট্রিবিউটস কি। সো বেসিক্যালি অ্যাট্রিবিউটস হচ্ছে আমাদের HTML এর এলিমেন্টসগুলোর এডিশনাল ইনফরমেশান শো করার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। মানে অ্যাট্রিবিউটস হচ্ছে বেসিক্যালি আমাদের একটা এলিমেন্টের এডিশনাল ইনফরমেশান শো করার জন্য ইউজ করা হয়। যেমন এডিশনাল ইনফরমেশান কি হইতে পারে, যদি আমরা এখানে একটা ইমেজ ট্যাগ নিই, যদি ইমেজ ট্যাগ দিয়ে কী করে সেটা আমি পরে বলতেছি, আগে অ্যাট্রিবিউটের সাথে আমরা পরিচিত হই। যেমন ইমেজ ট্যাগ, এই যে দেখেন SRC, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, মানে SRC দিয়ে আমরা কিছু একটা করি, মানে কী করবো সেটা মানে পরে দেখতেছি। সো তারপর ALT মানে অল্টার, এটাও একটা অ্যাট্রিবিউট। তারপর এখানে যে একটা ল্যাং দেখতেছি, এটাও একটা অ্যাট্রিবিউট। মানে আমরা আমাদের এলিমেন্টসের এডিশনাল ইনফরমেশন শো করানোর জন্য অ্যাট্রিবিউট ইউজ করি। এই তো সো এখন যদি ইন্টারভিউ কোশ্চেনে যদি কোশ্চেন মানে ইন্টারভিউ বোর্ডে যদি কোশ্চেন করে মানে অ্যাট্রিবিউটকে, তাহলে বলতে পারবো না যে একটা আমাদের HTML এলিমেন্টের এডিশনাল ইনফরমেশন শো করার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। এগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে আস্ক করে। এই তো এই যে আমাদের ইমেজ ট্যাগ আছে, দেখো তো। সো তারপরে আমরা নেক্সট সেকশনে আসি। সো এখন হচ্ছে আমাদের হেডিং। সো হেডিং হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের মানে কোনো মানে এই হেডিংয়ের বাংলা কি, মানে সংলাপ অথবা কিছু একটা হবে, মানে সংলাপ না, আচ্ছা যাই হোক। এই যে দেখেন আমার ওয়েবসাইটে, আচ্ছা হ্যাঁ শিরোনাম। আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো শিরোনাম শো করতে চাই তাহলে আমরা এই হেডিংটাকে ইউজ করব। আর মাস্ট বি মনে রাখবেন, একটা ওয়েবসাইটে মানে একটা পেজে একটা H1 ট্যাগ হবে। আমাদের যে মেইন ট্যাগ মানে মেইন হেডিংটা হবে ওইটা আমাদের H1 ট্যাগে দিতে হবে। তারপর আমাদের অনেকগুলো সাব হেডিং থাকতে পারে, ওইগুলো আমরা H2 অথবা H3-তে দেবো। তারপর এটা যেমন আমি সাব হেডিং অথবা এগুলো দ্বারা কী বোঝায়, এটা দেখেন এটা হচ্ছে আমাদের মেইন হেডিং, আমার ওয়েবসাইটের মেইন হেডিং হচ্ছে এটা। সো এটা আমি H1-এ দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার সাব হেডিং, যে অ্যাবাউট মি, তারপরে মাই সার্ভিসেস মানে এগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের সাব হেডিং। এগুলো আমরা H2 অথবা H3-তে দেবো। সো এগুলো হচ্ছে আমাদের SEO ফ্রেন্ডলি, আমাদের ওয়েবসাইটে মানে ডিজাইন করছি মানে উল্টাপাল্টা মার্কআপ করলে এগুলো কিন্তু আবার SEO ফ্রেন্ডলি হবে না। সো SEO ফ্রেন্ডলির জন্য এগুলো স্টেপ বাই স্টেপ মানে ফলো করতে হয়। সো আমাদের হেডিং ট্যাগ টোটাল আছে, আমাদের হেডিং ট্যাগ টোটাল 6টা আছে। সো আমরা দেখি হেডিং ট্যাগের কাজ কী। সো কাজ তো বললামই। সো আমাদের হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্ত শেষ হয়। সো আমি যদি H1-এ যাই, সো লেট দিস ইজ আওয়ার হেডিং HEADING। সো এখন আমরা একটা ব্রাউজারে ওপেন করবো। আচ্ছা, আমরা এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে ব্রাউজার ওপেন হবে। আমরা আরেকভাবে ব্রাউজারে ওপেন করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের BS কোডের একটা এক্সটেনশন নামাতে হবে, যে লাইভ সার্ভার নামে। আমি যদি একটা এক্সটেনশন নামাই, আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন, যে লাইভ সার্ভার LIVESER, এই যে লাইভ সার্ভারে এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। তাহলে কী হবে, আমাদের ওয়েবসাইটে আমরা মানে লাইভে চেঞ্জ করতে মানে পারবো, যে আমরা কোথায় কী চেঞ্জ করতে সেগুলো আমরা লাইভলি দেখতে পারবো, যে আর বারবার পেজ রিফ্রেশ করতে হবে না। তারপর লাইভে যাওয়ার জন্য আমাদের এই নিচে একটা গো লাইভ নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে আমাদেরকে একটা মানে আমাদের এই ওয়েবসাইটটাকে একটা লোকাল হোস্টের URL দিয়ে দেবে। তারপর এটাকে আমরা লাইভে মানে দেখা যাবে আর কি। লাইভে কোনো চেঞ্জ করলে আর ওই পেজ রিলোড দিতে হবে না, অটোমেটিকলি সে রিলোড নিয়ে নেবে। সো আমি যদি এগুলোকে অ্যাকসেপ্ট করে নেব,
আচ্ছা, সো সো আমরা তো S1 দেখলাম, সো আমরা এখান থেকে S2 দিলে কি হয়, দিস ইজ S2 আমি যদি এখানে কন্ট্রোল S দিয়ে মানে সেভ করি, তাহলে দেখেন আমাদের S1 থেকে S2 কিছুটা ছোট, কারণ ছোট হওয়ার কারণ আছে, কারণ S1 হচ্ছে আমাদের মেইন হেডিং, সো আমাদের মেইন হেডিং একটু বড়ই হবে। সো আমাদের আরও হেডিং আছে, যেমন S3 আছে, যে এই যে S3 এরকম, তারপর S4 S5 সরি S5 তো দিছি, S6, এই তো আমাদের এই S1 অনেক বড়, তারপরে S1 থেকে S6 অনেক ছোট, কারণ এগুলো আমাদের সাব হেডিং এর মধ্যে আমাদের দিতে হয়, এই তো। সো তারপর আমাদের হেডিং এর পরে আছে প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ বলতে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমরা এই প্যারাগ্রাফ ট্যাগে দেব। সো প্যারাগ্রাফ দেওয়ার জন্য আমাদের প্যারাগ্রাফের ট্যাগটা হচ্ছে পি ট্যাগ। সো পি এর ভিতরে আমাদের কন্টেন্ট দেবো, যেমন লরেন্স আমরা যদি 5টা কন্টেন্ট দিই, আমাদের ট্যাব দিতে হবে। এই যে আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট দেখতে পাচ্ছি, এই যে ওয়েবসাইটে কন্টেন্ট হয় না, এই যে যেমন এগুলা বেসিক্যালি পি ট্যাগে দিতে হয়, এই তো। আচ্ছা, এই তো পি ট্যাগ গেছে, তারপর পি ট্যাগের পর আমরা এখান থেকে স্টাইল। সো স্টাইলের দিয়ে কী করতে পারি, স্টাইল দিয়ে আমরা আমাদের এলিমেন্টগুলোকে স্টাইল করতে পারি। যেমন এখানে দেখেন, এখানে আমাদের একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, এখানে ব্লু আছে একটা, এখানে আছে ব্ল্যাক, কিন্তু বাই ডিফল্ট এগুলার কালার আছে ব্ল্যাক। আমরা চাচ্ছি এগুলোকে চেঞ্জ করতে, সো এগুলো চেঞ্জ করার জন্য আমরা স্টাইল প্রপার্টি ইউজ করতে পারি। যেমন এখানে পি আছে, পি এর পরে আমরা এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট দেবো। সো এই যে দেখেন এখানে স্টাইল একটা অ্যাট্রিবিউট আছে, সো স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড। যদি এগুলো সিএসএস এর অংশ, জাস্ট এখন দেখা দেন, এগুলো বুঝতে হবে না। জাস্ট এই যে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড কালার রেড দিতে মানে পারতেছি, যে আমরা এডিশনাল অ্যাট্রিবিউট অ্যাড করতে পারতেছি, এই তো। তারপর আছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর আছে টেক্সট কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার বলতে বেসিক্যালি এই এলিমেন্টটার ব্যাকগ্রাউন্ড কালার দেবে, টেক্সট কালার হচ্ছে এই এলিমেন্টটার মানে টেক্সট কালার হবে। এটা একটু বড় করি, টেক্সট COLOR, টেক্সট কালার হবে আমাদের হোয়াইট, WHITE। ওপস, জাস্ট আ সেকেন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আমাদের এখানে একটা দিতে হবে। আচ্ছা, আমরা এগুলো সিএসএস এর সময় কীভাবে মাল্টিপল স্টাইল অ্যাড করবো ওইগুলো দেখবো। তো আমরা বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারি। সো তারপর আমাদের এখানে অনেক কিছুই দেওয়া আছে, যেমন টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে আমরা এই এলিমেন্টটাকে সেন্টারে নিতে পারবো। যদিও এখনও ক্লাস আইডির সাথে পরিচিত করা নাই, তারপরও একটু দেখাই যে স্টাইল সো পি টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, যদিও এখানে আমরা সিএসএস ইউজ করছি, সিএসএস এর সাথে আপনাদেরকে ইন্ট্রোডাক্টটা করে নেই। তারপরে এখানে আমাদের এলিমেন্টগুলো দেখানোর জন্য এখানে সিএসএসটা লিখছি, যে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আমাদের এলিমেন্টটাকে আমরা সেন্টারে নিতে পারতেছি। তারপর আমরা যদি কালার দেই, এই সময় যেটা কাজ করে নেই, কালার দেই #FFF মানে হোয়াইট, এই যে দেখেন আমাদের এটা সাদা কালার মানে হয়েছে আর কি। সো আমরা এভাবে স্টাইল অ্যাড করতে পারি। যেমন আরও আমাদের ফন্টস ফ্যামিলি আছে, ফন্ট সাইজ আছে, এগুলো আমরা সিএসএস এর সময় দেখবো। আগে জাস্ট এখন আমরা মার্কার আপটা করি, আমরা এখন ডিজাইনের কিছু দেখতেছি না। সো তারপর আছে আমাদের ফরম্যাটিং, মানে আমরা আমাদের কন্টেন্টগুলোকে ফরম্যাট করতে পারি। ফরম্যাটে কীরকম, যেমন আমাদের অনেক সময় দেখা যায় আমাদের এলিমেন্টগুলো বোল্ড করতে হয়, তারপর ইটালিক করতে হয়, তারপর মার্ক করতে হয়। সো এগুলা এখন দেখি যে অ্যাকচুয়ালি বোল্ড মার্ক এগুলো আমরা কীভাবে করবো। সো এখানে আরেকটা পি নেই, পির ভিতরে একটা কন্টেন্ট নেই, অলমোস্ট 10টা কন্টেন্ট। আচ্ছা, সো এক সেকেন্ড, আমি সেভ করে নিই। What the hell? লাগে, ও বুঝতে পারছি, এটাকে কমেন্ট করে দেয়, এটার জন্য প্রবলেম। আচ্ছা, সো আমাদের লরেম হিসাবে এই দ্বিতীয় প্যারাগ্রাফটা আসছে। সো আমরা চাচ্ছি এই লরেমটাকে আমরা বোল্ড করতে। সো বোল্ড করার জন্য আমরা বোল্ড ট্যাগ ইউজ করবো। সো বোল্ড ট্যাগ হচ্ছে কোনটা, বোল্ড ট্যাগ হচ্ছে আমাদের এই বি ট্যাগ, এটা হচ্ছে আমাদের বোল্ড ট্যাগ। সো এখন দেখবেন আমাদের এই লরেমটা একটু বোল্ড করে আছে।
তো আমরা চাচ্ছি এখন ইসলামটাকে একটু ইতালিক করবো। ইতালিক মানে কি, আমাদের ফন্টগুলো একটু বাঁকা বাঁকা থাকে। সো এটার জন্য আমরা ইতালিক করার জন্য আমাদের ইতালিকের ট্যাগটা হচ্ছে আই ট্যাগ। সো আমাদের এই কন্টেন্ট একটু মানে বাঁকা করে আছে, মানে ইতালিক। সো আই ট্যাগের আর একটা অল্টারনেটিভ ট্যাগ আছে, ওটা হচ্ছে আমাদের ইএম ট্যাগ। সো ইএম অথবা আই দুইটাই সেম কাজ করে। সো যদি আমরা এখন দেখি এই যে ডলার, মানে দুইটাই কাজ হচ্ছে সেম। সো এইভাবে আরও অনেকগুলো ট্যাগ আছে, যেমন মার্ক ট্যাগ যদি ইউজ করে, আমাদের কোনো কন্টেন্টকে আমরা মার্ক করতে চাচ্ছি, এক্ষেত্রে আমরা মার্ক ট্যাগ ইউজ করব। MARK এই যে আমাদের ওয়েবসাইটে দেখা যায় না কোনো কোনো পোর্শন আমাদের মার্ক অবস্থা থাকে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো মানে মার্ক করতে চাই, তাহলে আমরা মার্ক ট্যাগটা ইউজ করব। তো তারপর আছে আমাদের আরেকটা ট্যাগ স্মল। স্মল মানে কি ছোটো, একটা কোনো এলিমেন্টকে যদি আমরা মানে ছোটো করে দেখতে চাই, তো এই ক্ষেত্রে আমাদের ট্যাগ হবে স্মল, যেমন SMALL। সো SMA স্মল কন্টেন্ট CONTENT। সো আমাদের এই কন্টেন্টটা এগুলোর সাপেক্ষে কন্টেন্টটা একটু মানে ছোট দেখা যাচ্ছে আর কি, এই তো। তো তারপর হচ্ছে মানে ডিলেট টেক্সট। সো ডিলেট টেক্সট কী কাজ করে, ডিলেট টেক্সট ওইটা একটু দেখি। DELE ডিলেট কন্টেন্ট। এই তো আমাদের এই কন্টেন্টের উপর একটা দাগ চলে আসছে, মানে এই কন্টেন্টটা ডিলিট। বিভিন্ন ওয়েবসাইটে মানে ঘুরলে দেখবেন এরকম কন্টেন্টে এই কন্টেন্টের উপরে থাকে। সো আমরা আমাদের ওয়েবসাইটে যদি এরকম ইয়ে করতে চাই, তাহলে আমরা ডিলিট ট্যাগটাই ইউজ করি অ্যাকচুয়ালি। সো আফটার দেন আমাদের আছে ইনসার্ট ট্যাগ, এটা কোনো কী কাজে আমি আগে ইউজ করে নিই। আচ্ছা, তারপর আমাদের আছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সো সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট একটু অসম একটা ট্যাগ। যেমন আমাদের ওয়েবসাইটে A+B হোল স্কয়ারের সূত্র আমরা চাচ্ছি। A+B হোল স্কয়ার সূত্র কেমন, B2। সো আমরা চাচ্ছি A+B হোল স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। সো আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে এরকম সূত্র দেখাতে। সো এইভাবে কন্টেন্ট দিলে তো এইভাবে মানে দিলে তো হবে না, আমাদের A+B হোল স্কয়ার তো আমাদের মানে সূত্রের মতো দিতে হবে। এইগুলো করার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট এই ট্যাগগুলো ইউজ করব। সো দেখি কীভাবে কী করা যায়। তো এখানে যদি সুপ দেয় SUP এই ট্যাগ দেয়। সো দেখেন আমাদের A+B হোল স্কয়ার সূত্রের মতো হয়েছে আর কি। সো আমরা এখন সুপ ট্যাগ দিয়ে মানে স্কোয়ার দিতে পারি, SUP ট্যাগ দিয়ে বেসিক্যালি। সো SUP এখানে 2 আর এখানে 2। সো দেখেন পুরো A+B হোল স্কয়ারের সূত্রের মতো হয়ে গেছে আর কি। সো এখন আমরা দেখব SUP ট্যাগ। সো SUP ট্যাগের অল্টারনেটিভ হচ্ছে আমাদের SUP ট্যাগ, মানে এটার মানে বিপরীত। তো আমাদের কেমিস্ট্রিতে অনেক ধরনের ইয়ে থাকে না, যে এগুলো কী বলে, আমি কেমিস্ট্রিতে একটা এক্সপার্ট না, আরে কী বলবো এগুলো। আচ্ছা যাই হোক, ABC। সো আমরা চাচ্ছি বিটাকে আমাদের মানে নিচে থেকে দেখাবে, কীরকম দেখে এটাকে আমি করি SUB। আমাদের কেমিস্ট্রির এরকম সমীকরণের সময় এরকম দেখা যায় না। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এরকম মানে এরকম কন্টেন্ট চাই, তাহলে আমরা এই SUP ট্যাগ অথবা SUP ট্যাগ এগুলোকে ইউজ করব। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে, আমরা এখন তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। CSS আর অন্য CSS কে ইউজ করা যাবে একটার মধ্যে? আমরা কি এখন CSS এ আসছি? না না, ওই যে স্টাইল অ্যাড করলাম যে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। ইংল্যান্ড CSS এগুলো করা যাবে। তো CSS এর সময় এগুলো কীভাবে করা যায় এগুলো দেখবো। তো এগুলো আমরা মার্কার আপটা দেখি কীভাবে আমরা ওয়েবসাইটে মার্কার আপ করতে পারি। আচ্ছা, সো আমরা নেক্সটে যাই। সো নেক্সটে আছে আমাদের কোটেশন। সো কোটেশন মানে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কোটেশন হচ্ছে উক্তি টাইপ। আমরা যদি উক্তি টাইপ কোনো কিছু দেখতে চাই, তাহলে আমাদের এই ব্লক কোড এই ট্যাগটা ইউজ করতে হবে। যে আমাদের টেস্টিমোনিয়াল সেকশনে বেসিক্যালি ওইটা ইউজ হয়। সো এটা দেখার আগে আরেকটা ট্যাগের সাথে পরিচিত হয়, সেটা হচ্ছে HR। HR মানে হচ্ছে হরিজন্টাল রো।
হরিজন্টাল রো মানে হচ্ছে এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে একটা রো কালার একটা আসতেছে, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল রো, মানে লেফট টু রাইটে যাচ্ছে, এটা হচ্ছে হরিজন্টাল রো। সো আমরা যদি ব্লক কোডে দেখি, অ্যাকচুয়ালি এটাকে কপি করি। এই ব্লক কোডটা বেসিক্যালি আমাদের টেস্টিমোনিয়ালের জন্য ইউজ হয়। সো এখানে কোনো একটা মানে ক্লায়েন্টের নাম থাকবে, তারপর ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল থাকবে, এরকম আর কি। সো এরকম চাইলে আমরা ব্লক কোড ট্যাগ দিয়ে ইউজ করতে পারি। এই তো। সো তারপরে আছে আমাদের কমেন্ট। সো আমাদের HTML এ তো আমাদের মানে কমেন্ট করতে হয় যে একজন ডেভেলপারের আমরা এখানে কী করছি, আর আমাদের কাজগুলো ডেফিনেটলি কমেন্টে দেওয়া করা দরকার। যখন আমরা টিম ওয়ার্ক মানে কাজ করব, ওই সময় একজন ডেভেলপার এখানে কী করছে আরেকজন ডেভেলপার বোঝানোর জন্য আমরা কমেন্ট করে কাজ করব। সো আমাদের HTML এ কীভাবে কমেন্ট দিতে হয়, সো HTML কমেন্টের জন্য এটাতে আমি শর্টকাট ইউজ করছি। সো HTML আমাদের কমেন্টের জন্য প্রথমে এই যে আচ্ছা যাই, এখানে আপনারা Ctrl+C দেওয়ার পর যদি ট্যাব প্রেস করেন তাহলে আমাদেরকে ইমেজ থেকে অটোমেটিকলি কমেন্টের অপশনটা দিয়ে দেবে। সো এখানে আমরা কমেন্টে যে কোনো কিছু দিতে পারি, এটা আমাদের ব্রাউজারে এক্সিকিউটও হবে না। সো যে দেখেন আমাদের এই কন্টেন্টটা আর ব্রাউজারে নেই। সো আমরা যে সময় প্রজেক্ট করবো ওই সময় প্রত্যেকটা কাজ আমরা কমেন্টে দেওয়া করব। এই তো। সো আফটার দেন হচ্ছে কালার্স, যে আমরা আমাদের এলিমেন্টগুলোকে কালার দিতে পারি। সো ওয়েল আমরা এখন দেখব কালার কীভাবে দিতে পারি। আচ্ছা, কালার দেওয়ার আগে এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিই। সো এখানে একটা H2 নেই। সো দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, হেডিং। সো কালার দেওয়ার জন্য আমাদের এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করি। স্টাইল অ্যাট্রিবিউট কালার, কালার রেড। সো এখানে কি দেখা যাচ্ছে আমাদের এই হেডিংটার কালার আমরা লাল কালার করছি। আমরা আমাদের ওয়েবসাইটে তিনভাবে কালার ইউজ করতে পারি। আমাদের কালারের ডাইরেক্ট নেম, তারপর হচ্ছে মানে RGB কোড অথবা হ্যাক্স কোড, আমরা তিনভাবে আমাদের কালার দিতে পারি। যেমন আমাদের RGB কোড আমরা আমাদের তিনটা কোডের সমন্বয় হয়, যেমন রেড, গ্রিন, ব্লু। সো আমরা চাইলে RGB-তেও কালার দিতে পারবো। সো এখানে আমরা যদি RGB দেই, RGB-তে এখানে আমরা ভ্যালু দিতে পারি, যেমন 255 এটা একটা RGB কোড। আচ্ছা, আর এটা সাদার কোড, এটা আমি একটা র্যান্ডমলি নাম্বার দিছি। এই যে দেখেন আমরা চাইলে RGB-তেও কালার দিতে পারি। সো RGB-তে না চাইলে আমরা হ্যাক্সা কোড ইউজ করতে পারি। যেমন হ্যাক্সা কোডের জন্য আমাদের অবশ্যই হ্যাশ দিতে হবে, তারপর আমাদের কালারের কোড দিতে হবে। এই তো। সো আমরা চাইলে হ্যাক্সা কোড দিয়ে কালার দিতে পারি। আর #11 কালারের হচ্ছে এটাই কালার। আমরা যদি #CC দিই তাহলে একটু অ্যাশ কালারের আসবে। এই তো। সো আমরা আমাদের ওয়েবসাইটে নিজেদের ইচ্ছা মতো কালার ইউজ করবো না। হয়তো এখানে একটা লাল কালার ইউজ করেছে, লাল আর কালো ইউজ করছে, মানে বিষয়টা দেখতে কেমন না, লাল, কালো, হলুদ, নীল এসব ইউজ করা যাবে না। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কালার নেব। সো যেমন এর থেকে একটা পপুলার ওয়েবসাইট হচ্ছে ফ্ল্যাট UI কালার। বেসিক্যালি এই সাইট থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কালার চুজ করবো, কারণ একটা ইউজারের জন্য প্রথমত হচ্ছে ফার্স্ট ইমপ্লিমেন্টেশন তো আমাদের কালারের উপর ডিপেন্ড করে। যেমন আমরা আমাদের ওয়েবসাইট এরকম ডিজাইন করলাম, উপরে আমাদের হেডিং হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে ব্ল্যাক কালার, আর আমাদের টেক্সটগুলো হচ্ছে ইয়েলো কালার, তাহলে এটা দেখতে কেমন ওয়েড না। সো কালার কম্বিনেশন ম্যাচ করার জন্য আমরা ফ্ল্যাট UI এই ওয়েবসাইটটাকে ইউজ করবো। সো এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কালার শেপ দেয়। সো এখানে জাস্ট কপিতে ক্লিক করলে আমাদেরকে হ্যাক্স কোড দিয়ে দেবে যে অ্যাকচুয়ালি ওই কালারের। জাস্ট ওই কোডটাকে এখানে আমরা পেস্ট করলে ওই কালারটা আমরা পেয়ে যাব। সো এখানে একটা টিয়া কালার অথবা গ্রিন কালার এই কিছু একটা আসছে। সো এই সাইটের লিঙ্ক আমি আপনাদেরকে মানে দিয়ে দেবো, অথবা ফ্ল্যাট ইউতে গেলে এই সাইটটা পাবেন। এই তো। তারপর হচ্ছে HTML CSS, যে আমরা চাইলে আমাদের HTML এলিমেন্টে আমরা CSS অ্যাড করতে পারি। এই যে যেমন এগুলো তো হচ্ছে অ্যাকচুয়ালি CSS, যে আমরা এলিমেন্টের মানে কোনো ডিজাইন করতেছি। সো আমরা চাইলে এগুলো এক্সটার্নাল CSS দিয়ে করতে পারি, অথবা অন্য একটা ফাইলও ক্রিয়েট করতে পারি। মানে ইন্টারনাল CSS আর এক্সটার্নাল CSS ওগুলো আমরা CSS এর সময় দেখব। সো এই তো। সো তারপর হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ মানে লিঙ্ক। HTML দিয়ে আমরা কীভাবে একটা সাইটের সাথে অন্য সাইটে লিঙ্ক আপ করতে পারি। সো লিঙ্ক আপের জন্য আমাদের ট্যাগটা হচ্ছে আমাদের এই ট্যাগ, যেমন এই ট্যাগকে বলা হয় বেসিক্যালি অ্যাঙ্কর ট্যাগ। এখানে আমরা যদি ক্লিক মি,
সো এখানে ক্লিক মি হচ্ছে আমরা এই বাটনে ক্লিক করলে এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, এখানে একটা লিঙ্ক করলে আমাদেরকে অন্য সেটে নিয়ে যাবে। যেমন এখানে ক্লিক করলে আমাকে আমার এই সেটে নিয়ে যাবে। সো আমরা এই বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে ওইটা আমাদের এই এসরেপ অ্যাট্রিবিউটের ভ্যালুতে বলে দিতে হবে। সো আমরা যদি এখন এখানে ক্লিক করি, সো দেখবো আমার সাইটটা লোড হচ্ছে। সো অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায় একটা লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে নিজের উইন্ডো থাকে, এর পাশে আর একটা নিউ উইন্ডো ওপেন হয়ে ওই লিঙ্কের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা দিয়ে দেয়, মানে ওই ওয়েবসাইটটা। সো এটার জন্য আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, BLANK। ওকে, এনিওয়ে। সো আমরা যদি এখন আবার এখানে ক্লিক করি দেখবেন নিউ একটা ট্যাব ওপেন হবে, তারপর আমার সাইটটা লোড হচ্ছে, মানে এখানে আমরা যে সাইটের লিঙ্কে দেবো ওইটা আর কি। এই তো টার্গেট আন্ডারস্কোর এখানে এগুলা বলা আছে, এগুলো দেখবেন। সো বেসিক্যালি আমরা বেশি ইউজ করি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তারপর আমরা লিঙ্কের কালার ইউজ করতে পারি, যদি এখন কালার দিয়ে আমরা কিছু দেখবেন, এগুলো আমরা সিএসএস সময় দেখবো। তারপর হচ্ছে লিঙ্ক ব্রুকমার্কটা হচ্ছে বেসিক্যালি কি, সো একটা জিনিস নোটিস করেন, আমি যখন এখানে অ্যাবাউট মিতে ক্লিক করতেছি আমাকে আমার অ্যাবাউট সেকশনে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন অ্যাবাউট মি সেকশনে নিয়ে যাচ্ছে। আবার এখানে যদি প্রোগ্রামিংয়ে ক্লিক করি আমাকে প্রোগ্রামিংয়ে নিয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি এটাকে ব্রুকমার্ক বলে। যে আমাদের ওয়েবসাইটে এরকম হতে পারে, আমরা একটা লিঙ্কে ক্লিক করব, ওই লিঙ্কে ক্লিক করার পর আমাদের সেম পেজের অন্য একটা ইয়েতে নিয়ে যাবে, অন্য একটা সেকশনে। সো এটার জন্য আমরা কীভাবে করতে পারি, আচ্ছা এখানে একটা কন্টেন্ট দিই, একটা লরেন এক্সামের 500 কন্টেন্ট দিই। আচ্ছা একদম উপরে একটা বাটন দিই, একদম সবার উপরে। সো এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগে এখানে দিই ব্রুকমার্ক, ব্রুকমার্ক বানান ভুল আছে। আচ্ছা যাই হোক, সো এখানে একটা এই কন্টেনার একটা সিলেক্ট করার জন্য তার একটা ক্লাস দিই, ক্লাস অথবা আইডি দিয়ে আমরা একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। এটা আমরা সিএসএস এর সময় দেখব। যেমন টেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, সো এটাকে এখানে কল করলাম। সো আমরা যখন বুকমার্কে ক্লিক করি, আপশেট হোয়াট হ্যাপেন্ড, আচ্ছা তার আইডি দিয়ে দিছে। আচ্ছা ক্লাস নিয়ে আমি যদি আইডি দেই তাহলে কি হয়, আইডি আচ্ছা আনফরচুনেটলি কোনো কারণে করতেছে না, বাট এভাবে কাজ করার কথা। আর এখানে আমরা মানে হ্যাশ দিয়ে আইডি ইউজ করতেছে কেন, এগুলো আমরা সিএসএস সময় দেখবো যে আমরা কীভাবে সিলেক্ট করতে পারি একটা এলিমেন্টকে যে সিলেক্ট করার সময়। সো তারপর আমরা দেখি ইমেজ, যে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ শো করার জন্য কোনটাকে ইউজ করব। সো ইমেজ শো করার জন্য বেসিক্যালি ইমেজ ট্যাগটাকে ইউজ করব, যেটাকে আইএমজি ট্যাগ বলে, সেটাকে কাটে দিয়ে সম্পূর্ণ ইউজলেস। সো ইমেজ ট্যাগের জন্য আমাদের ইমেজ দেখার জন্য আমাদের হচ্ছে ইমেজ ট্যাগ। সো তারপর এখানে হচ্ছে আমাদের এসআরসি, মানে আমাদের ইমেজটা কোথায় আছে তার একটা মানে সোর্স ফাইলটা দিতে হবে, এসআরসির ফুল মিনিংস আর কি। সো আমাদের এই ফাইলে কোনো ইমেজ নাই, এই ফাইল বলতে বেসিক্যালি এই ফোল্ডারে। সো এখানে একটা ইমেজ আনি। সো ইমেজ আছে, সেটাকে কপি করে পেস্ট করলাম। তো আমাদের এই ফোল্ডারে একটা ইমেজ আছে। সো ইমেজ দেখানোর জন্য আমাদের ইমেজ সোর্স এখানে দেখেন ডট স্ল্যাশ দেওয়ার পর আমাদেরকে এখানে সার্চ করতেছে আমাদের এই ফোল্ডারে কী আছে। সো আমাদের ইমেজের নাম হচ্ছে js.jpeg। যদি আমরা এখন দেখি আমাদের ওয়েবসাইটে এই ইমেজটা আসছে, ফাইন। সো আমরা চাইলে এখানে আবার এডিশনাল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি অনেকগুলো, যেমন এখানে এএলটি, এখানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, মানে কোনো কারণে আমাদের ইমেজটা যদি না আসে, দেখেন আমি ইমেজের পাথটা ভুল দিছি, এখানে কোনো ইমেজ আসে নাই, তাহলে এখানে তো একটা ইমেজ আসে, ইউজারকে তো বুঝতে হবে যে এখানে কিছু একটা আছে। তো কোনো কারণে আমরা ইমেজ যদি না আসে তার পরিবর্তে কিছু একটা দেখানোর জন্য এখানে আমরা এই অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করবো। এই ট্যাগের ভিতরে এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যা দেবো ওইটা আমাদের এখানে শো করাবে আর কি, যে দিস ইজ
ইমেজ, সরি দিস ইজ অ্যান ইমেজ, এনিওয়ে। সো আমরা যদি এখন দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে দিস ইজ অ্যান ইমেজ, আমাদের অল্টারনেটিভ টেক্সট এই হিসাবে। সো আমরা অবভিয়াসলি অল্টারনেটিভ টেক্সট ইউজ করব, এটা হচ্ছে গুড প্র্যাকটিস এসইওর জন্য। সো ইমেজ গেল। সো এখন তো এই ইমেজটা আছে আমাদের সেম পাতে, মানে সেম ফোল্ডারে। তো এখন যদি এমন হয় আমাদের ইমেজটা অন্য একটা ফোল্ডারে আসে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করবো? সো এই জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। সো mkdir ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর এখন এই ইমেজটাকে এখন এই ইমেজ ফোল্ডারে মুভ করব। এটার জন্য আমরা অবশ্যই আমরা টার্মিনাল দিয়ে করবো। সো টার্মিনালটা হচ্ছে আমাদের কমান্ড হচ্ছে এমবি, মানে এমবি দিয়ে মুভ করে তারপর কাকে মুভ করব, js.jpeg, তারপর কোথায় মুভ করব, img। এই যে দেখেন আমাদের জেপিইজি ইমেজটা এখন ইমেজ ফোল্ডারে মুভ হয়ে গেছে। সেটা চাইলে আমরা ম্যানুয়ালি করতে পারতাম, আমরা যে প্রোগ্রামার কি জন্য ম্যানুয়ালি কাজ করব, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা টার্মিনালি ইউজ করব। সো দেখেন এখন আমাদের ইমেজটা আসতেছে না, কারণ মানে কেন আসতেছে না, আমাদের ইমেজটা এখন সেম পাতে নাই। সো আমরা যদি এখন ডট স্ল্যাশ দিই, তাহলে দেখতে পাবো এখানে ইমেজ নামে একটা ফোল্ডার আছে। সো প্রথমে আমাদেরকে ওই ফোল্ডারে যেতে হবে। সো ইমেজ ফোল্ডারে গেলাম, তারপর দেখেন আমাদের এখানে ইমেজ ওইটাকে শো করাতেছে, দেখেন কি কি ইমেজ আছে। সো দেখেন অ্যাজ ইট ইজ এখানে আবার কাজ করতেছে। এনিওয়ে ইমেজ গেছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা এটা সিএসএস সঙ্গে দেখবো। তারপর হচ্ছে টেবিল। সো সো আমাদের ওয়েবসাইটে অনেক সময় টেবিল নিয়ে কাজ করতে হয়। যেমন ওয়েবসাইটে কী ধরনের কাজ হয় সেটা যদি দেখাই, এই যে দেখেন এখানে একটা টেবিল আছে। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে এরকম টেবিল বানাতে চাই, ওটার জন্য আমরা টেবিলটা ইউজ করব। সো দেখি আমরা কীভাবে একটা টেবিল বানাতে পারি। সো টেবিলের জন্য আমাদের ট্যাগ হচ্ছে টেবিল, TABL টেবিল। আচ্ছা সো টেবিলের পর এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ট্যাগ। সো টেবিলের পর আমাদের আরও কয়েকটা ট্যাগ দিতে হবে, যেমন আমাদের টিআর দ্বারা মিন করে টেবিল রো, যে বেসিক্যালি দেখেন এখানে দেখেন এগুলো তো বেসিক্যালি একটা রো, তাই না, একটা রো। তারপর এগুলো হচ্ছে কলাম। সো আমরা কয়টা রো চাচ্ছি, মানে একটা রো এর ভিতরে আমাদের কী কী কলাম থাকে ওইগুলো আমরা এখন বলে দেবো। সো আমরা প্রথমে একটা রো চাচ্ছি, তারপর আমরা একটা কলাম দেবো। সো কলাম দেওয়ার জন্য আমাদেরকে টিএস অথবা টিডি ইউজ করতে হয়। সো আমরা প্রথমে থেকে টিএস দিয়ে আমরা কলাম বানাতে পারি কিনা। সেখানে যদি নেম দেই, নেম আমাদের একটা কলাম হবে নেম নামে। সো আর একটা কলাম হবে TSH ডকুমেন্টে যদি আসে, এই যে দেখেন এখানে একটা টেবিল আসতেছে। যদি আমাদের এখানে কন্টেন্ট নাই, এখানে একটা কন্টেন্ট দিল লরেন, সুন্দরভাবে দেখা যাবে। সো এখানে যদি আমাদের টেবিলটা প্রপারলি আসতেছে না, তার কারণ আছে, কারণ আমাদের মানে একটা রোকে এরকমভাবে মানে দেখা যাবে। সো আমরা চাইলে এখানে টিডিও ইউজ করতে পারতাম। টিডি মিন হচ্ছে টেবিল ডাটা, টিএস হচ্ছে টেবিল হেডিং। বেসিক্যালি এগুলো তো আমাদের একটা টেবিলের হেডিং, তাই না, যে আমাদের এই টেবিলের রোগুলো মানে কলামগুলো কি মিন করবে এরকম একটা, যে টেবিল হেডিংয়ের জন্য আমরা টিএস ইউজ করবো আর টেবিল ডাটার জন্য টিডি ইউজ করবো। সো এটা হচ্ছে আমাদের একটা রো। আমরা চাচ্ছি এখন আরেকটা রোতে আমরা আমাদের ডাটাগুলোকে দেবো। সো আমরা একটা রোর জন্য আমরা টিআর এই ট্যাগটাকে ইউজ করবো। এখন আমরা যেহেতু আমরা এখন ডাটা দেবো, সো ডাটার জন্য আমাদের ট্যাগ হচ্ছে টিডি হচ্ছে নেম দিয়ে শাহিন, আর এজ হচ্ছে 21। সো এখন দেখবো আমাদের একটা টেবিল স্ট্রাকচার আসছে এভাবে। একটু টেবিল কালার চেঞ্জ করছে টিআর। সো এখানে আমাদেরকে আরেকটা এডিশন একটা ট্যাগ অ্যাট্রিবিউট দিতে হবে, যে বর্ডার 1। ইনিশিয়ালি বর্ডার পাচ্ছে না। সো এই যে দেখেন আমরা বর্ডার 1 দিলে এখন একটা টেবিলের মতো আসতেছে, তাই না। সো আমরা যদি এখানে আরও রো অ্যাড করতে, তাহলে আমরা আমাদের এই প্যারেন্টের রোতে দেবে, কারণ একটা রো অনুপাতে তো আমাদের বাকি রোগুলো হবে। সো আমরা চাইলে এইভাবে টেবিল ইউজ করতে পারি। এই তো টেবিল বর্ডার, আমি যেখানে এই বর্ডারটাই ইউজ করছি। বাই ডিফল্ট বর্ডার 0 থাকে, তাই এখানে 0 আছে আর কি। আচ্ছা তারপরে এই যে টেবিল হেডিং এখানে বলা আছে যে টিএস, এখানে সব ডেসক্রিপশনভাবে বলা আছে, আপনারা দেখতে পারেন। তারপর আমরা দেখি লিস্ট। আমরা আমাদের ওয়েবসাইটে লিস্ট নিয়ে কাজ করতে হতে পারে, যেমন ইউএল, এই যে এগুলো এই যে এই হেডিংগুলো দেখতেছেন, এই যে ন্যাব লিঙ্ক, এগুলো বেসিক্যালি এক ধরনের লিস্ট। সো আমরা লিস্ট নিয়ে কাজ করতে হলে আমাদের ট্যাগটা হচ্ছে ULLI।
এইচআর, সেখানে একটা s2 দিয়ে দেই, লিস্ট। সো লিস্টের জন্য আমাদের ট্যাগ হবে ইউএল, তারপর হচ্ছে এলআই। সো এখন যদি আমরা দেই কি টেস্ট দেওয়া যায়, ফ্রুট ইউ। আচ্ছা, এটা কোন, আমাদের যে হোম, হোম অ্যাবাউট কন্ট্যাক্টস সিটি। সো আমাদের কন্ট্যাক্টগুলো একটা লিস্ট আকারে আসতেছে, যে একটা এর আগে একটা বুলেট পয়েন্ট আকারে আসতেছে, এরকম আর কি। সো আমরা চাইলে নেস্টেড লিস্টও ইউজ করতে পারি। সো অ্যাজ ওয়েল শুধু নেস্টেড লিস্ট না, আমরা চাইলে এখানে নাম্বারও ইউজ করতে পারি, অথবা আমাদের অ্যালফাবেটিকে অর্ডারও ইউজ করতে পারি, যেমন ABCD অথবা রোমান ক্যারেক্টারও ইউজ করতে পারি। সো স্টেপ বাই স্টেপ দেখি। সো আমরা যদি নেস্টেড লিঙ্ক ইউজ করতে চাই, তাহলে আগে আমাদের অ্যালগরিদমটা বুঝতে হবে, মানে অ্যালগরিদম না অ্যাকচুয়ালি মানে আমাদের মানে প্রসেসটা। সো আমরা কী করতে চাচ্ছি, আমাদের এখানে একটা হোম নামে একটা লিস্ট আছে, আমরা চাচ্ছি এই হোমের নেস্টেডে আর একটা লিস্ট হবে। সো এই ক্ষেত্রে কাজ কী করতে হবে, যে আমাদের এই হোমের পরে এর ভিতরে আরেকটা নেস্টেড ULLI নিতে হবে, যেমন ULLI, এর পরে যেমন আমাদের হোম 1, তারপর হোম 2, অথবা এরকম হইতে পারে। সো এভাবে আমরা নেস্টেড ইউজ করতে পারি, নেস্টেড লিস্ট। সো এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো। সো আমাদের ওয়েবসাইটে অনেক সময় দেখা যায় মার্ক ডিফল্ট ক্যাটাগরি থাকে, যে আমাদের ওয়েবসাইটে নেটবারে হবার করলে আরেকটা মানে নেটবার ওপেন হয়, তারপর এটা নেস্টেড আরও কয়েকটা নেব আইটেম ওপেন হয়। সো এগুলো বেসিক্যালি আমরা এই লিস্ট দেওয়া করবো ফিউচারে। সো এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবার আমরা অর্ডার লিস্ট দেখব। সো ইউএল দ্বারা বোঝায় বেসিক্যালি আনঅর্ডার লিস্ট, আর ওএল হচ্ছে অর্ডার লিস্ট, যেমন 1 2 3। সো আমরা যদি দেখুন একটা ওএল এর এক্সাম্পল দেখি, ওএল হচ্ছে এলআই, লিস্ট আইটেম এইগুলো। আচ্ছা যাই হোক, এই দেখুন 1 2 3 আসতেছে। সো আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা এগুলো এখান থেকে কপি করে আনি, দেখুন 1 2 3 দিয়ে আসতেছে। আমরা চাইলে এগুলো আমরা নিজেদের মতো করে চেঞ্জ করতে পারবো, যেমন ABCD। এই ক্ষেত্রে আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেমন অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের, ওই অ্যাট্রিবিউটটা আমাদের ওএল এ দিতে হবে, যে টাইপ। এখানে আমরা টাইপ বলে দেবো। এখানে আমাদের কয়েকটা মানে হিন্টস দিতেছে, যে 1 ABC। আমরা যদি ক্যাপিটাল A দেই, তাহলে আমাদের ABC আকারে আসবে, এই যে ABC। আমরা যদি স্মল লেটার A দেই, তাহলে আমাদের ছোটো হাতের ABC দিয়ে আসবে। সো আমাদের ওয়েবসাইটে এরকম প্রয়োজন হইতেই পারে, সেগুলো এভাবে ইউজ করবো। সো তারপর হচ্ছে আমাদের আদার লিস্ট। সো আদার লিস্টে অনেক সময় আমরা এখানে আছে DLDT, এগুলা বেসিক্যালি তেমন একটা কাজে লাগে না, তারপরে আমরা দেখি এগুলো দ্বারা কী হয়। সো DL দ্বারা বেসিক্যালি বোঝায় ডেসক্রিপশন লিস্ট, যেটা আমরা ব্লক কোড দিয়ে কাজ করতে পারি। আমরা যদি দেখি, এই যে দেখেন এখানে বোঝাচ্ছে কপি, মানে কপির একটা ডেসক্রিপশন দিচ্ছে, এখানে মিল্ক, তারপর মিল্কের একটা ডেসক্রিপশন দিচ্ছে। তো আমরা যদি কোনো একটা কন্টেন্টের ডেসক্রিপশন দিতে চাই, তাহলে এভাবে ইউজ করতে পারি। এটার অল্টারনেটিভ আমরা ব্লক কোডে ইউজ করতে পারি, মানে যার যেটা ভালো লাগে। এক কাজ তো অনেকভাবেই করা যায়, এতে এখানে এগুলো বলা আছে। তারপর হচ্ছে ব্লক লাইন এলিমেন্ট, ব্লক লেভেল আর ইনলাইন এলিমেন্ট। সো এখন দেখি ব্লক লেভেল আর ইনলাইন এলিমেন্ট বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এই জন্য কাজ করি, লগারিদমটাকে কিছুটা ছোট করি। এখানে একটা এইচআর দেই, এইচআর এখানে একটা S3 দিলাম, হেডিং SCADINT হেডিং, আর এখানে একটা P ট্যাগ দিলাম, যে PARAGRAPS, আর এখানে একটা স্পেন ট্যাগ দিলাম, SPAN স্পেন দিলাম, স্পেন এলিমেন্ট স্পেন এলিমেন্ট ELEME and স্পেন এলিমেন্ট। তারপর আবার এখানে একটা S1 দিই, S1 স্পেন এলিমেন্ট। তারপর আচ্ছা, সো এখানে আবার আরেকটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যানাদার স্পেন, আচ্ছা।
সো এখন দেখেন আমরা এখানে কি কি করছি, প্রথমে আমরা একটা S3 নিছি, তারপর একটা P ট্যাগ নিছি, তারপর দুইটা স্পেন ট্যাগ নিছি, তারপর আমাদের S1 ট্যাগটাকে মানে আরেকটা S1 ট্যাগ নিছি। তো এখন আমাদের আউটপুটটা আসতেছে প্রথমে আমাদের S3 থেকে আসতেছে, তারপর আমাদের প্যারাগ্রাফ মানে P ট্যাগ থেকে আসতেছে, তারপর আমাদের স্পেন ট্যাগ থেকে আসতেছে। সো এখানে একটা জিনিস নোটিস করেন, সো এখানে দেখেন আমাদের স্পেন এলিমেন্ট আমাদের সবগুলা এলিমেন্টের শেষে আবার একটা ব্রেক নিয়ে নিতেছে, কিন্তু আমাদের স্পেন ট্যাগের সময় নিতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের এই হেডিং, এই প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। মানে ব্লক লেভেল বলতে বোঝাচ্ছে এটা পুরা এই যে ব্লকটা আছে এই রোটা সে পুরোটা নিয়ে নেয়। সো আমরা যদি এখন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট আমি করতেছি আমাদের মাউসের রাইট বাটন প্রেস করে এই যে ইন্সপেক্ট, তারপর যদি আমি আইপ্যাড প্রো কিছুটা বড় করি, দেখেন এই কন্টেনারের উপর যদি মানে হভার করে যাচ্ছে এবং নিচে চলে গেছে। আচ্ছা, আমাদের যে S1 মানে এই হেডিং ট্যাগ এগুলো হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। এই দেখেন আমি যদি এখানে মানে হভার করি তাহলে দেখেন এই কন্টেন্টটা যদিও এতটুকু আছে তার সে কিন্তু পুরো জায়গাটা নিয়ে নিতেছে। তাহলে আমি যদি এখন এই হেডিং নিচে যদি একটা স্পেন ট্যাগ নিই উপরে, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। স্পেন ABC একটা নিলাম, এখানে নিচে দেখা মানে নিচে মার্ক আপ করে আবার উপরে দেখাতেছে। এর কারণ হচ্ছে আমি ইন্সপেক্টর সময় আমি নিচে স্ক্রল করতে পারতেছি না, তাই আবার উপরে মার্ক আপ করলাম, যে একই তো কথা। সো দেখেন আমাদের এই S1 এটা কিন্তু সে পুরো জায়গাটা নিতেছে, আর আমি যদি এখানে এই এসে মানে স্পেনে যদি মানে হভার করি তাহলে দেখেন যে এলিমেন্টটা যতটুকুই আছে সে অতটুকুই জায়গায় নিয়ে নিচ্ছে, আর বাকি জায়গাটা সে সাইডে দিতেছে। সো এ থেকে আমরা বুঝলাম আমাদের যে এই S1 ট্যাগ এগুলো হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, যে সে পুরো কন্টেন্ট যতটুকুই থাক সে পুরো জায়গাটা ব্লক করে নেবে। আর এই আর যেটা হচ্ছে স্পেন, এটা হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। সো ইনলাইন এলিমেন্ট বলতে বোঝায় তার জায়গা, তার কন্টেন্ট যতটুকু আছে সে অতটুকু জায়গাকে দখল করবে। সো ইন্টারভিউ মানে বোর্ডা মানে আস্ক করে মানে ব্লক লেভেল আর ইনলাইনের মধ্যে মানে পার্থক্য কী, তারপর কয়েকটা ব্লক লেভেলের এলিমেন্টের নাম বলতে অথবা ইনলাইনের মানে নাম বলতে। সো এই যে এখানে সব কিছু দেওয়া আছে আমাদের কোন কোন টাইপগুলো ব্লক লেভেল এলিমেন্ট আর কোন কোনগুলা ইনলাইন এলিমেন্ট, তা সবগুলো দেওয়া আছে। সেগুলো মুখস্থ করতে হবে না, আমাদের কাজ করতে করতে অটোমেটিকলি আমরা বুঝে নেব যে কোনটা ব্লক লেভেল এলিমেন্ট কোনটা ইনলাইন এলিমেন্ট। সো এই তো সেগুলো আপনারা দেখবেন। সো তারপরে এখানে আছে ক্লাসেস। আচ্ছা ওয়েল, যেহেতু ক্লাসেস আসছে ফাইন। সো একদম প্রথমে আমি এখানে কিছু একটা করছিলাম যে স্টাইলে পি ট্যাগ দিয়ে আমরা একটা ডিজাইন করছি, তারপরে এখানে একটা হ্যাশ দিয়ে কিছু একটা করছি। মানে আমরা আমাদের এলিমেন্টগুলোকে তিনভাবে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে আমাদের এলিমেন্টের দেওয়া মানে এই ট্যাগের নাম দেওয়া, আরেকটা হচ্ছে ক্লাস দেওয়া, আরেকটা হচ্ছে আইডি দেওয়া। সো আমরা যদি আমরা সিলেক্ট জিনিসটা CSS এ দেখতাম, এখন এখানে দেখি। সো আমাদের S5 আছে, S5 দিলে সরি S4, সো এখানে একটা ক্লাস দিলাম। সো ক্লাসের জন্য আমাদের অ্যাট্রিবিউট হবে ক্লাস দিলাম, কী দেওয়া যায়, আচ্ছা ক্লাসের নাম দিলাম টেস্ট। সো আমাদের এখানে এই S4 যেই কথা এই টেস্ট সেম কথা, আমরা শুধু ক্লাস ইউজ করতে পারি না, আমরা এখানে আইডিও ইউজ করতে পারি যে অ্যাজ এ সিলেক্টর হিসেবে। সো টেস্ট আইডি দিলাম। সো আমরা এখন এই S4টাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে তিনভাবে অ্যাক্সেস করতে পারবো, সেগুলো আমাদের এই ট্যাগ ধরে অ্যাক্সেস করতে পারবো, অথবা ক্লাস ধরে অ্যাক্সেস করতে পারবো, অথবা আইডি ধরে অ্যাক্সেস করতে পারবো। সো অ্যাক্সেস এগুলোতে জাস্ট আমরা দেখছি কীভাবে অ্যাক্সেস মানে করবো, অ্যাক্সেস কীভাবে করতে পারি সেটার জন্য আমি যদি নিচে যদি একটা স্টাইল ট্যাগ নিই, যদি আমরা নিচেই কোনো স্টাইল ট্যাগ ইউজ করবো না, সব আমরা হেডে দেবো অথবা অন্য ফাইলে, জাস্ট মানে এখানে বোঝানোর জন্য দেখি আর কি। সো আমরা যদি এলিমেন্টটাকে সিলেক্ট করতে চাই, সো প্রথমে আমরা দেখি ট্যাগ দিয়ে কীভাবে সিলেক্ট করতে পারি। সো ট্যাগ দিয়ে আমরা এখানে S4 এই ট্যাগটাকে আমরা সিলেক্ট করছি। সো যদি আমরা ক্লাস দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে আমাদের যে ক্লাস আছে ক্লাসের আগে ডট দিতে হবে। সো ডট টেস্ট এভাবে ক্লাস দিয়ে যদি সিলেক্ট করতে চাই, আর যদি আইডি দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে আমাদের হ্যাশ তারপর ওই আইডির নাম দিতে হবে, কোন নামে কোন আইডি দিয়ে ওই এলিমেন্টের নাম দিচ্ছে। আমরা তিনভাবে সিলেক্ট করতে পারি। তারপর সিলেক্ট করার পর আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি, আমরা CSS দেওয়া ডিজাইন করতে পারি অথবা জাভাস্ক্রিপ্ট দেওয়া কোনো ফাংশনালিটি অ্যাড করতে পারি। সো এই তো, এটাকে কমেন্ট আউট করে রেখে না, এটার জন্য প্রবলেম হবে। আর CSS এর সময় আমরা দেখবো মানে ডিজাইন করে স্টাইল ট্যাগের কাজ কি, তারপরে এই সময় আমরা ক্লাস অ্যাট্রিবিউট অনেকগুলো ইউজ করবো। সো একটা জিনিস মনে রাখবেন, আমরা চাইলে একটা এলিমেন্টে মাল্টিপল ক্লাস ইউজ করতে পারবো। যেমন এখানে আমরা একটা টেস্ট ক্লাস ইউজ করছি, এখানে আমরা চাইলে আমরা টেস্ট2 ইউজ করতে পারবো, টেস্ট2 অথবা টেস্ট3, মানে ইনফিনিটি পর্যন্ত আমরা ক্লাস ইউজ করতে পারবো। বাট মাস্ট বি একটা আইডি ইউজ করতে পারবো একটা এলিমেন্টে।
আর একটা পেজে ইউনিক আইডি একটা ইউনিকে হইতে হবে, যে এখানে একটা টেস্ট আইডি ইউজ করছি, অন্য একটা কন্টেন্টে আবার আমরা টেস্ট আইডি ইউজ করব, এটা করা যাবে না, কারণ আইডি শুড বি ইউনিক, এটা ইউরোড দেবে। সো আমাদের আইডি শুড বি ইউনিক হইতে হইব। এনিওয়ে, এই তো এখানে আইডি সম্পর্কে বলা আছে, যেটা বলে ফেলছি। তারপর হচ্ছে আই ফ্রেমস। সো আই ফ্রেমস ট্যাগ দিয়ে আমরা বেসিক্যালি কী করতে পারি, আমরা আমাদের একটা ওয়েবসাইটে অন্য ওয়েবসাইট যদি দেখাতে চাই, তাহলে আমরা আই ফ্রেমস এই ট্যাগটা ইউজ করব। একটা এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবেন। সো আচ্ছা, এই যে একদম সবার নিচে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি, মানে আমার ওয়েবসাইটের কিছু অংশ আমি এখানে দেখাবো। সেটার জন্য আমরা কি করতে পারি, আই ট্যাগ, সরি আই না, আই ফ্রেম, IFRAME। সো আই ফ্রেম, সো আই ফ্রেম ট্যাগ দেওয়ার পর এখানে একটা দেওয়া আছে, আরেকটা অ্যাট্রিবিউট যে SRC। এখন আমরা কি দেখাতে চাচ্ছি, যে কোন সাইটের লিঙ্ক। সো আমি যদি এখন আমার এই সাইটের লিঙ্কটা আনি, তাহলে দেখতে পাবো আমাদের ওই সাইটের মধ্যে আমার সাইটের লিঙ্ক, মানে আমার সাইটকে শো করে দিচ্ছে। এই যে দেখেন আমার সাইটের এখানে স্কুল আকারে আসতেছে। একটু কন্টেন্টে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 50টা। সো দেখেন আমরা এখানে আমাদের একটা ওয়েবসাইটে আমরা আবার আরেকটা ওয়েবসাইটে দেখাতে পারতেছি। এগুলো বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ শো করে না। সো অ্যাডভার্টাইজমেন্টের সময় আমরা আইফ্রেম ট্যাগগুলো ইউজ করবো। বেসিক্যালি এগুলো এভাবে ইউজ করে। যেমন আমার আরেকটা সাইট আছে, এটা হচ্ছে টুরস প্যাক। এটা হচ্ছে আমরা ব্লগিং সাইট, এখানে আমি ব্লগ নিয়ে, মানে এখানে আমি ব্লগিং করি। তো এই যে এখানে অ্যাডগুলো আছে না, এগুলো নেটের জন্য আসতেছে না, এগুলো অ্যাডগুলো আমাদের আইফ্রেম ট্যাগ দিয়ে আসে। সো আমরা যদি আমাদের কোনো ওয়েবসাইটে অ্যাড দেখাতে চাই, তাহলে আমরা আইফ্রেম ট্যাগটাকে ইউজ করব। এই তো। সো আমরা চাইলে এখানে আরও এডিশনাল অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো, যেমন আমরা হাইট উইডো অ্যাড করতে পারবো, যে আমাদের হাইট দেওয়া মানে হাইট বাড়বো। সো হাইট মনে করেন 100 পিক্সেল, আর উইডে দিলাম 100 পিক্সেল, WTS উইথ 100 পিক্সেল। সো এখন 100 পিক্সেলের মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে আছে, যেটা পুরো ওয়েট দেখা যায়। সো আমরা চাইলে আমাদের হাইট উইডথ এগুলো নিজের মধ্যে কন্ট্রোল করতে পারবো। এই তো। সো আইফ্রেম পর্যন্ত কোনো কোশ্চেন আছে? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বোরিং ক্লাস, এগুলো একবার দেখলেই হয়। সো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সবাই বস পাবলিক। আচ্ছা যাই হোক, সো আমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। আচ্ছা এবার অ্যাসাইনমেন্টে আসি। অ্যাসাইনমেন্টে আমরা তখন যে ট্যাগগুলো দেখছি, ওই ট্যাগগুলো আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জন্য এরকম একটা সিভি বানাবেন, যে HTML ট্যাগ দেওয়া। হ্যালো, সবাইকে আছে নাকি নাই? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনারা তো অ্যাসাইনমেন্ট করেন না ভাই, এটা পুরো একটা হতাশজনক। মানে অ্যাসাইনমেন্টে দিয়ে অ্যাসাইনমেন্ট করেন না, অনেকে অ্যাসাইনমেন্ট করে নাই, আরও 4জন 5জন 6জন। মানে অ্যাসাইনমেন্ট করবেন, যদি অ্যাসাইনমেন্ট না করেন তাহলে আপনারা, মানে অ্যাসাইনমেন্ট মানে কি, এগুলো প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করলে কোনো একটা ইরোড পাবেন, আর ইরোড পালে ইরোডটা ফাইন্ড আউট করে শিখতে পারবেন। আদারওয়াইজ মানে পসিবল না, মানে শেখা পসিবল এই টাইপের যে কোনো কিছুই হোক, আর যে কোনো কিছুর উপর ডেডিকেটেডলি হইতে হইব। বুঝতে পারছেন? তো আমি অ্যাসাইনমেন্টের লিঙ্ক ইয়েতে দিয়ে দেবো, মানে আমাদের ফেসবুক গ্রুপে। তারপর এটাকে গিটহাবে আপলোড করবেন। তারপর গিটহাবের আরেকটা সুবিধা আছে, গিটহাবে আমরা আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটগুলোকে আপলোড করতে পারি। যেমন এটা আমাদের একটা স্ট্যাটিক ওয়েবসাইট, এটা আমাদের মানে গিটহাব থেকে দেখাচ্ছে। তারপর এখানে যেগুলো ওয়েবসাইট দেখতেছেন সবগুলো আমার গিটহাব থেকে আসতেছে। সো আমরা এখন দেখি ওইটা কীভাবে করতে পারি। আচ্ছা আপনারা কেউ কি ল্যাপটপে আছেন? ডেস্কটপে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা মাহিন, তুমি এর আগে একটা এসইওর একটা প্রজেক্ট করছিলে না? হ্যাঁ ওইটা কি গিটহাবে আপলোড দিছিলা? হ্যাঁ দিছি। আচ্ছা তুমি স্ক্রিন শেয়ার করো তো, আমি তোমার ল্যাপটপ থেকে দেখে দিই। আপনারটা অফ করো। শিওর। আচ্ছা এই রিপোজিটরিতে ঢুকো।
আচ্ছা এখানে তুমি ইউএমএস ডট এইচটিএমএল দিছো, এগুলোর নাম দিবা সবসময় ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইউএমএস ডট এইচটিএমএল নামে কোনো ইয়ে নেই, এটাকে ইউএমএস ডট এইচটিএমএলটাকে মানে রিনেম করো তোমার লোকাল রিপোজিটরি থেকে। এখান থেকে মানে রিনেম করা যাবে না, হ্যাঁ লোকাল থেকে রিনেম করো। আচ্ছা ওই ফাইলটা খোঁজা লাগবে, আমি প্রয়োজনে রাখছি। হুম আচ্ছা খোঁজো খোঁজো। পাইছি পাইছি। আচ্ছা এটাকে ইয়ে করো, এটা গিটে নিছো না? ইএমএস ডট এখানে এই ফোল্ডার থেকে কি গিটে নাও নাই? তাহলে না তাহলে ওইখানে গিটে কিভাবে আপলোড করছো? ওখানে তো অপশন আছে, আমি রিপোজিটরি ওপেন ক্রিয়েট করার পরে। বুঝতে পারছি। আচ্ছা সবসময় টার্মিনাল দিয়ে কাজ করবা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করা মানে করবে না। আচ্ছা যাই হোক, এখন তো ইমেজ দিয়ে কাজ করবে না এখন অপশন। আচ্ছা একবার ট্রাই করি। সো তুমি এখন সেটিংসে যাও, এই কোডের উপর একটা সেটিংসের অপশন আছে, এই সেটিংসে যাও। মানে আপনারা সবাই মানে দেখেন আমার পিসিতে এখন মানে আমি যেহেতু এখানে ফোল্ডার ক্রিয়েট করছি তাই আমার এখানে আসবে না, তাই আরেকজনের এতে দেখাচ্ছি। আচ্ছা একদম নিচে যাও, সেটিংসে গেছি। হ্যাঁ স্ক্রল করো, এখানে গিটহাব পেজেস নামে কোনো অপশন পাও কিনা দেখো তো। আচ্ছা এক সেকেন্ড, এখানে নেই, এখানে না, উপরে যাও। এই যে আমাদের সাইড বারে পেজেস নামে একটা অপশন আছে আমাদের লেফট সাইডে, এই যে পেজেস, পেজেস। হ্যাঁ এখানে ক্লিক করো। সো এই যে সোর্স তারপরে গিটহাব পেজ কারেন্টলি ডিসেবলড, এখানে একটা কন্টেন্ট আছে, এখানে নান, এখানে ক্লিক করো। সো এখানে মেইন ব্রাঞ্চ এটাকে সিলেক্ট করো। আচ্ছা ফাইন, সো এখানে সেভ দাও। আচ্ছা সো এখানে একটা ইউআরএল দিছে, ইউআরএলটাকে মানে কপি করে অন্য একটা ট্যাবে ওপেন করো। আচ্ছা সো এখানে দাও ইউএমএস ডট এইচটিএমএল। তুমি যদি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিতা তাহলে ওই ওয়েবসাইটটা চলে আসতো। ইউএমএস ডট এইচটিএমএল মানে এই লগ ইন প্যানেলের স্ল্যাশের পরেই, এখানে না তোমার হ্যাঁ এখানে, হ্যাঁ এই স্ল্যাশের পরে ইউএমএস মানে ক্যাপিটাল ক্যারেক্টারের, আর এইভাবে না, ক্যাপিটাল ক্যারেক্টার প্যানেল স্ল্যাশ ইউএমএস ডট এইচটিএমএল। আসে না তো। বুঝতে পারছি। আচ্ছা আমি আমারটা থেকে দেখাই। এগুলোর নাম সবসময় একটা কনভেনশন ফলো করে দেবে, ইউএমএস ডট এইচটিএমএল তারপর টেক্সট ডট এইচটিএমএল এগুলো দেবে না, এগুলোতে আমি টেস্ট পারপাসে দেখাই। আর মেন ফাইলে শুড বি ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো আচ্ছা আমার এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে, আমি এখানে কিছু একটা ডেমো কন্টেন্ট অ্যাড করি, তাহলে আপনারা দেখতে পাবেন কীভাবে আপনারা অ্যাসাইনমেন্ট গিটে রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ গিটে কীভাবে স্ট্যাটিক ফাইল আপলোড করতে হয়। সো index.html html:5 html:5 ফাইল কি হলো এটা s1 দেই। আচ্ছা সো লেটস অ্যাজিউম আমার এই কি বলে এই ফাইলটা এখন গিটে আছে, কিন্তু গিটে না, এটাকে আমাকে এখন পুশ করতে হবে। সো মানে আমার ফাইলে আমি এখন চেঞ্জ করছি, যদি আমার এই রিপোজিটরিতে যাই তাহলে এখানে কোনো চেঞ্জ দেখতে পাবো না। সো এই যে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ভিতরে কোনো কন্টেন্ট নাই। সো এগুলো আমরা এখন গিটে আপলোড করবো। সো গিটে আপলোডের জন্য আমাদের কমান্ড কি গিট অ্যাড, প্রথমে আমরা গিট মানে অ্যাড করবো, স্টেজ অবস্থায় নেব, তারপর আমরা একটা কি চেঞ্জ করছি তার জন্য একটা কমিটি দেবো। সো কমিট এমপ্লগ, তারপর কি কমিট করবো তার একটা রিলেভেন্ট মানে নেম দেবো, যে চেঞ্জ ইন্ডেক্স এইচটিএমএল। এখানে উল্টাপাল্টা কমিট দিলে এটা কেমন দেখা যায় না। সো গিট পুশ মানে আমরা এটাকে এখন পুশ করতেছি। সো পুশ করার পর এগুলো আমার গিটহাবে এখন চলে আসছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ফাইন, সো আপনারা সবাই কী করবেন, গিটহাব আপনাদের প্রজেক্টটাকে আপলোড দেওয়ার পর এরকম ইন্টারফেসে তো আসে তাই না। সো এটা আসার পর প্রথমে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এই যে এখানে পেজেস এই মেনুতে আসবেন, এখানে আসার পর আমাদের এই ব্রাঞ্চ
আই মিন এখানে ব্রাঞ্চটাকে সিলেক্ট করে দিতে হবে, যেখানে আমাদের মেইন ব্রাঞ্চ হবে। তারপর মেইন ব্রাঞ্চ এখানে, তারপর হচ্ছে সেভ, এখানে সেভ করবেন। তারপর আপনাদেরকে একটা টেম্পোরারি ইউআরএল দেবে। সো ইউআরএলটাই বেসিক্যালি আপনার এই রিপোজিটরির index.html ফাইলটাকে লোড করবে। তো যদি একটা ট্যাবে ওপেন করি, সো এক সেকেন্ড, কিছুটা টাইম নেবে এটা, মানে ওর একটা সাইটের লিঙ্ক জেনারেট করতে কিছু পরিমাণ টাইম নেয়। সো আমরা ওয়েট করি। আচ্ছা, সো এইভাবে আমরা ইউআরএল আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পাবো। এই যে আমাদের এই হেডিং, আমরা এখন আমাদের এই ওয়েবসাইটটাকে মানে দেখতে পাচ্ছি। এই যে যতক্ষণ পর্যন্ত এখানে গ্রিন মার্কটা আসবে না, ততক্ষণ পর্যন্ত এটা আপলোড হয় নাই। সো এইভাবে আমরা আমাদের গিটহাবে আমরা আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটগুলোকে আপলোড করতে পারি। সো আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এই সিবিটা মার্ক আপ করার পর গিটহাবে এভাবে আপলোড করবেন। আপলোড করে আমাদের এই অ্যাসাইনমেন্ট সেকশনে দিবেন। কই অ্যাসাইনমেন্ট, এটা কই, যে সেকেন্ড অ্যাসাইনমেন্টে সবাই মানে ওই রিপোজিটরির লিঙ্কটা দিবেন। অ্যাকচুয়ালি ইউআরএল লিঙ্কটা, মানে রিপোজিটরির লিঙ্ক না, এরকম একটা ইন্টারফেস আসবে, ওই ইন্টারফেসের লিঙ্কটা দিবেন অ্যাকচুয়ালি ইউআরএলটা। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কী করছেন। সো অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? ইউআরএল লিংকটা দিব খালি। যে ওয়েবসাইটটা ডিজাইন করবা না, এটার জন্য তো একটা রিপোজিটরি ক্রিয়েট করবা, তাই না? তারপর ওই রিপোজিটরি আপলোড দেওয়ার পরে এভাবে মানে পেজে গিয়ে একটা স্ট্যাটিক ইউআরএল জেনারেট করবা। তারপর ওই জেনারেট কৃত ইউআরএল লিঙ্কটা অ্যাসাইনমেন্ট পেজে দিবা। এই তো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আপনারা সবাই লিভ নিতে পারেন।